আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেউই নাই। ভালোবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালোবাসতে চাই। তো এই যে আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে আছো অনেক ভালো। আজকের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে। আর এই যে যারা আমাদের চ্যানেলের গল্পগুলি শুনতে ভালোবাসো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প পেতে। আজকের গল্প ভ্যাম্পায়ার যখন রোমান্টিক পর্ব, দ্বিতীয় পর্ব, বিয়ের মরশুম। গল্পের লেখিকা নিজুম জাহান মরিয়ম। রুমে এসে বিছানায় বসতেই মরিয়মের ফোনটা বেজে উঠল। মরিয়ম ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে বলল, হ্যালো। কথা বলবে না? না। কিন্তু কেন? জানি না। আচ্ছা বুঝলাম, তখনকার কথার জন্য রেগে আসো। আমি রেগে থাকবো কেন? আপনার কিছু হলে আমার কি? তাই নাকি? তাহলে রেগে আসো কেন? এমনি আমার মন চাইছে তাই রেগে আছি। আপনার কি? তাকে কোলে রাগ কমবে ম্যাডামের? তখনই রিয়া এসে বলল, মরিয়ম, তুই কি জিজুর সাথে কথা বলছিস? তাহলে আমাকে একটু ফোনটা দে না। নে। রিয়া মরিয়মের থেকে ফোনটা নিয়ে কানে ধরে বলল, তা জিজু, তোমাদের যে বিয়ে ঠিক হয়ে গেল, তা তোমার ফিলিংস কেমন? অনেক ভালো, আর আমি তো অনেক খুশি। তবে আরেকজন যে আমার উপর ক্ষেপে আছে। কে? মরিয়ম? হ্যাঁ। কিন্তু কেন? কেন আবার? শ্বশুরকে পটা থেকে বউ রেগে বসে আছে। তাই নাকি? তা কি কারণে? কি কারণে আবার? তখন যে বললাম আমি মরে যাব কিনা, ওই কথাটার জন্য ম্যাডাম ক্ষেপে আছে। কেন বললাম কথাটা? সে ঠিকই আছে, তুমি ওই কথাটা না বলতেই পারতে জিজু। আরে শালি সাহেবা, ওই কথাটা না বললে কি আমার হিটলার শ্বশুর পড়তো? তুমি বলো তো। হ্যাঁ, তাও ঠিক। এই মরিয়ম, তুই শুধু শুধু জিজুর উপর রাগ করছিস। ভাইয়া তো ভালোর জন্যই বলেছে। আর জিজু, তুমি তোমার বউয়ের সাথে কথা বলো, আমি বরং যাই। তারপর রিয়া চলে যায় আর মরিয়ম ফোনটা হাতে নিয়ে বলল, কিছু খেয়েছেন? তখন তো আপনাকে খাওয়ার কথা জিজ্ঞেস করতে পারলাম না। জি ম্যাডাম, আমি খেয়ে এসেছিলাম। তা তুমি খেয়েছো? আমি খেয়েছি। তা আপনি বাড়ি পৌঁছেছেন? না, আমি এখন বাড়ি যাব না। আমি একটু এয়ারপোর্টে যাব হাবির খানতে। ও আচ্ছা, সাবধানে যাবেন। জি ম্যাডাম, তাহলে আমি এখন ডাকি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এদিকে রিয়া রেডি হচ্ছে, তখন রনি বলল, কিরে পেতনি, এত সাজছিস কেন? কই যাবি? কই আবার শপিং করতে যাব। তোকে কে বলেছে এখন শপিং করতে যাবে? শপিং করতে যাবে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে। তারপর এখন তো মাত্র 11:30 বাজে। তো কি হয়েছে, আমি এখনই রেডি হয়ে গেছি। তোরা মেয়েরাও পারিসও বটে ভাই, শপিং এর কথা শুনলেই লাফাইতে থাকস। তাতে তোর কি? তোর এত জলে কেন ভাই? তোর সাথে কথা বলা আর ছাগলের সাথে কথা বলা এক কথা। তো আসিস কেন কথা বলতে আজাইটা? রনি রিয়ার মাথার মধ্যে চাপড় মেরে চলে যায়। কুত্তা একটা। রিয়া বিড়বিড় করতে করতে মরিয়মের রুমে যায়। তখন মরিয়ম বলে, কিরে, বিড়বিড় করে কাকে বকছিস তুই? আর কোথা থেকে আসলি? আরে আর বলিস না, ওই যে পাশে গেস্ট রুমটা আছে না, ওখানেই আমি একটু রেডি হচ্ছিলাম। রনির বাচ্চা রনি এসে আমাকে বলে, এখন তুই সেজে গুজে কই যাচ্ছিস? মরিয়ম রিয়াকে থামিয়ে দিয়ে বলল, আর বলতে হবে না, আমি বুঝেছি যে তোরা দুইটা ঝগড়া করছিস। তোরা পারিসও বটে। যাই হোক, ওর কথা বাদ দে। শপিং করতে কখন যাবি? এই তো আমি গোসল করব, তারপর খাওয়া দাওয়া করে সবার সাথে একসাথে শপিং করতে যাব। তাহলে যা, গিয়ে গোসল করে আয়। আমার আর তর সইছে না, কখন যে শপিং করতে যাব। আচ্ছা ঠিক আছে বাবা। মরিয়ম গোসল করতে চলে যায় আর রিয়া এসে ফোন ঘাঁটতে লাগলো। কিছুক্ষণ পর মরিয়ম গোসল করে বাথরুম থেকে বের হয়। রিয়া মরিয়মকে দেখে বলল, চল চল, এবার খাবার খেতে চল। আরে বাবা, আমার চুলটা তো মুছতে দে, আমি যাচ্ছি, দাঁড়া। মরিয়ম তার চুল মুছে নিল। তারপর মরিয়ম আর রিয়া নিচে নেমে আসলো। নিচে এসে খাবার টেবিলে এসে বসলো। হুজুরের বউ সবাইকে খাবার বেড়ে দিল। তারপর সবাই খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হতেই সবাই যার যার মতো চলে গেল রেডি হতে। তারপর সবাই রেডি হয়ে নিচে নেমে আসলো। তখন হুজুর বলল, বাইরে গাড়ি দাঁড় করা আছে, সবাই গিয়ে গাড়িতে উঠে পড়ো। তারপর সবাই একে একে গাড়িতে উঠে পড়লো। গাড়ি চলা শুরু করলো। 1 ঘন্টা পর গাড়ি এসে শপিং মলের সামনে এসে দাঁড়ালো। তারপর সবাই একে একে গাড়ি থেকে নেমে পড়লো। রিয়া নেমে মরিয়মকে জড়িয়ে ধরে বলল, উফ দোস্ত,
ফাইনালি তোর বিয়ে খাবো। ইস, আর এখন আমরা তোর বিয়ের শপিং করতে আসছি, ভাবতেই কিরকম লাগছে আমার। তোর আজাইরা বকবক বন্ধ করে ভেতরে চল। তারপর সবাই মিলে শপিং মলের ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকেই সবাই যার যার মতো শপিং করতে লাগলো। আর বড়রা সবাই নিজেদের এবং বউয়ের আর বরের জামা কাপড় কিনতে লাগলো। আর মরিয়ম এদিকে বসে বসে বোর হচ্ছে, কারণ ওকে কেউই কিছু করতেই দিচ্ছে না। ওর আম্মু আব্বুই সব পছন্দ করে কিনছে। অবশ্য মরিয়মের আম্মু আব্বুর পছন্দই অনেক সুন্দর আর বেস্ট হয়, তাই মরিয়ম নিশ্চিত হয়ে বসে আছে। এদিকে রিয়ার কিছু পছন্দ হচ্ছে না, তাই সে ঘুরঘুর করছে পুরো শপিং মলে। তখন হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে রিয়ার। আউচ! সরি, আমি দেখতে পাইনি। কথাটা বলেই লোকটি চলে গেল। আর এদিকে রিয়া তো হা হয়ে তাকিয়ে আছে লোকটার যাওয়ার দিকে। উফ, রিয়া কি হ্যান্ডসাম না ছেলেটা, একদম চকলেটের মতো। রিয়া কথাটা নিজেকে নিজেই বলল। তখন মরিয়ম এসে বলল, কিরে এমন ট্যাচুর মতো দাঁড়িয়েছিস কেন? আর বলিস না জানু, একটা কিউট সুইট হ্যান্ডসাম ছেলের সাথে ধাক্কা লেগেছে। উফ, আমি তো দেখে সেই লেভেলের একটা ক্রাশ খেয়েছি। আচ্ছা বুঝলাম, এখন যা গিয়ে কি কি কিনবি কিনে ফেল। তারপর রিয়া চলে গেল। তখন রনি এসে বলল, কে রে, তোর শপিং শেষ? আরে না, আব্বু আম্মু পছন্দ করে কিনছে, আমার তো কোনো কাজই নেই। তা তোর শপিং শেষ? হ্যাঁ, আমার শপিং শেষ, আমি বরং বাড়ি চলে যাই। আরে আর একটু দাঁড়া না, সবাই একসাথেই যাবো নি। আচ্ছা ঠিক আছে। তারপর রনি আর মরিয়ম বসে বসে সবার শপিং দেখতে লাগলো। প্রায় 8 ঘন্টা পর সবার শপিং শেষ হলো। শপিং শেষ হতেই সবাই গাড়িতে উঠে বসলো। তখন হুজুর বলল, রনি, কয়টা বাজে? জি আঙ্কেল, 9টা বাজে। ও, তোমরা বাড়ি চলে যাও, আমার কিছু কাজ আছে, আমি সেগুলো করে রিয়ান্সের বাসায় যাব, তারপর বাড়িতে যাব। ওকে আঙ্কেল। তারপর হুজুর নেমে চলে যায় আর গাড়ি চলা শুরু করলো। প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসে বাড়ির সামনে থামলো। তারপর সবাই একে একে গাড়ি থেকে নেমে পড়লো। নেমে সবাই যার যার রুমে চলে গেল ফ্রেশ হতে, কারণ সবাই অনেক ক্লান্ত, বিয়ের বাজার তো আর কম না। মরিয়ম রুমে এসে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নিচে নেমে আসলো খাবার খেতে। এসে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে আছে। মরিয়মও গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। কাইফা এসে সবাইকে খাবার সার্ভ করলো। তারপর সবাই খাওয়া শুরু করলো। খাবার খাওয়া শেষ হতেই সবাই যার যার রুমে চলে যায়, কারণ সবাই অনেক ক্লান্ত, আবার কালকে সকালে অনেক কাজ আছে। মরিয়ম রুমে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মরিয়ম ঘুম থেকে উঠে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি রিয়া এখনও ঘুমাচ্ছে। মরিয়ম রিয়াকে ধাক্কা দিয়ে বলল, এই রিয়া, ওঠ, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নে। রিয়া ঘুম ঘুম কণ্ঠে বলল, যাচ্ছি, দাঁড়া না। মরিয়ম রিয়াকে ঠেলা দিয়ে বলল, যা না। তারপর রিয়া উঠে ফ্রেশ হতে চলে যায়। আর এদিকে রনি ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। তখনই কারোর সাথে ধাক্কা লাগে রনির। ওপাশের ব্যক্তিটি পড়ে যেতে নেবে, তখনই রনি তার কোমর জড়িয়ে ধরে ফেলে। তারপর তার দিকে তাকায়। তাকিয়ে তো রনি হা হয়ে যায়, কারণ এই মেয়েটাই সেই মেয়ে যাকে রনি জ্যামের মধ্যে বসে দেখেছিল। তখন মেয়েটা বলে উঠল, হ্যালো, আমাকে ওঠান না, এভাবে ধরে রেখেছেন কেন? জি জি বলে রনি মেয়েটাকে দাঁড় করালো। তারপর বলল, মানে আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি হচ্ছে হুজুরের মেয়ে, আপনি নিশ্চয়ই মরিয়ম আপুর ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, তা আপনার নামটা কি জানতে পারি? অবশ্যই জানতে পারেন, আমি রায় চৌধুরী। আর আপনি? আমি রনি খান। ও আচ্ছা। কিন্তু রাই, আপনাকে তো এতদিনে একবারও দেখলাম না। রায় মুচকি হেসে বলল, দেখবেন কি করে, আমি তো বাড়িতেই থাকি না, আসলে আমি আর আমার ভাইয়া আমার খালামণির বাসায় থাকি। ও আচ্ছা, এজন্যই আপনাকে এতদিনেও একবারও দেখলাম না। আজকে আসলাম মরিয়ম আপুর বিয়ের জন্য। ও, তা আপনি কি করে জানলেন মরিয়মের কথা? কি করে আবার, আমার আব্বু বলেছেন, সে প্রথম থেকেই সব কিছু জানে আমি, কারণ আব্বু আমাকে আর ভাইয়াকে ফোন করে সব কিছু জানিয়েছেন। বুঝলাম। তা আপনার খালামণির বাসা কোথায়? আমার খালামণির বাসা ধানমন্ডিতে। ও আচ্ছা, তা আপনি কিসে পড়েন?
আমি ক্লাস 8 পড়ি। তার মানে তো আপনি পিচ্ছি। একদম পিচ্ছি বলবেন না, আমার বয়স কত জানেন? 16+। তাই নাকি পিচ্ছি? হুম। বলে রায় চলে যেতে নেয়। তখন রায় অনুভব করে ওর ওড়নায় টান পড়েছে। রায় পেছন ঘুরে কিছু বলতে নিবে, তখনই রনি হাত উঁচু করে রায়কে দেখালো যে ওর ওড়না ঘড়িতে আটকে আছে। তখন রনি মুচকি হেসে বলল, হ্যালো ম্যাডাম, দেখেছেন তো আমি কিন্তু আপনার ওড়না ধরিনি। আপনার ওড়না নিজ ইচ্ছায় আমার ঘড়িতে এসে আটকে পড়েছে, এতে আমার কোনো দোষ নেই। রায় কিছু না বলেই রনির কাছে আসতো। তারপর ওড়নাটা ধরে টানাটানি করতে লাগলো, কিন্তু ওড়নাটা ছুটছেই না। তখন রায় ওড়নাটা ধরে টেনে বলল, বেয়াদ্দপ ওড়না, তুই আর কোনো জায়গা পাসনি আটকাতে, এখানেই এসে আটকাতে হলো। আরে আরে, ওড়নাকে এভাবে টানাটানি করছেন কেন? ছিঁড়ে যাবে তো। আর ওড়নাকে বকলে কি হবে বলুন? ও কি বোঝে নাকি? আমার ওড়না আমি বুঝবো, আপনার কি? আর আপনি এখানে দাঁড়িয়ে আজেরা বকবক না করে ওড়নাটা ছাড়িয়েও তো দিতে পারেন, তা না দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছেন। আচ্ছা ঠিক আছে, সরি। তারপর রনি ওড়নাটা ধরে ঘড়ি থেকে সরিয়ে নিল। থ্যাঙ্কস বলে রাই চলে গেল নিচে। রনিও কিছুক্ষণ দাঁড়িয়ে মুচকে হাসলো, তারপর নিজেও নিচে চলে গেল। আর এদিকে রিয়া ফ্রেশ হয়ে বের হলো। তোর ফ্রেশ হতে এতক্ষণ লাগে? আচ্ছা সরি, এখন চল নিচে যাই, অনেক খিদা লাগছে। চল। মরিয়ম আর রিয়া নিচে নেমে আসলো। এসে রিয়া আর মরিয়ম গিয়ে টেবিলে বসলো। বসে রিয়া বলল, আন্টি তাড়াতাড়ি খাবার দাও, অনেক খিদা পেয়েছে। হুজুরের বউ রিয়ার প্লেটে খাবার দিল। তখন মরিয়মের আম্মু বলল, এত দেরি করে ঘুম থেকে উঠেছিস দেখেই তো লাগবে। বাড়ির সবার খাওয়া শেষ, শুধু তুই, মরিয়ম আর রনি বাকি আছিস। আন্টি, আমি কিন্তু ওদের আগেই উঠেছি, কিন্তু নিচে আসতে একটু দেরি হয়ে গেছে আর কি। আর দেখো, আমার অলরেডি খাবার খাওয়া শেষ, আর ওদের মাত্র শুরু। হ্যাঁ, তা তো দেখলামই। এখন খাওয়া দাওয়া শেষ করে রিয়ানজের কাছে যা। ছেলেটা একা একা কাজ করছে, আর তোরা বসে বসে এখানে গল্প করছিস। একদম ঠিক বলেছ আম্মু। রনি, তুই খাওয়া শেষ করে রিয়াঞ্জের কাছে যা। আরে আমি যাব তো, ওদের মেহেদি হয়ে গেলে তারপর আমি চলে যাব ওই বাড়িতে। তখন রায় এসে টেবিলে বসলো আর মরিয়মের দিকে তাকিয়ে বলল, হাই মরিয়ম আপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তোমাকে তো চিনলাম না। তখন হুজুরের বউ বলল, মরিয়ম, ও আমার মেয়ে রাই। ও আচ্ছা, তা তুমি কেমন আছো রাই? এই তো আপি, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু রাই, আমরা তো এসেছি প্রায় 3 দিনের মতো হবে, কিন্তু তোমাকে তো একবারও দেখলাম না। আসলে আপি, আমি আমার খালামণির বাসায় থেকে পড়াশোনা করি, আর আমার ভাইও ওখানেই থাকে। তোমার বিয়ের জন্য আসলাম। বুঝলাম। তা তুমি কিসে পড়ো? আমি ক্লাস 8 পড়ি। তা আপু, তুমি জিজ্ঞেস করবে না তোমার কথা কি করে জানলাম? না, কারণ আমি জানি তুমি নিশ্চয়ই জানবে, কারণ হুজুর তোমাকে অবশ্যই ফোনে কথা বলার সময় বলেছে যে আমরা এসেছি, আর যা হয়েছে আর কি সেগুলো। তুমি অনেক বুঝদার আপি। তাই বুঝি। তখন হুজুর আসলো, সাথে 3 জন মেয়েকে নিয়ে আসলো আর বলল, মরিয়ম, ওনাদেরকে রিয়ান্স পাঠিয়েছি তোমাদেরকে সাজানোর জন্য আর মেহেদি দিয়ে দেওয়ার জন্য। ও আচ্ছা। তোমাদের খাওয়া শেষ না? জি শেষ। তাহলে মেহেদি দিতে বসে পড়ো। জি। তারপর মরিয়ম, রিয়া আর রায় উঠে সোফায় বসলো। সাথে পার্লারের মেয়েগুলো বসলো। তারপর মেয়েগুলো ওদেরকে মেহেদি দিয়ে দিতে লাগলো। রনিও সোফায় বসে ওদের মেহেদি দেওয়া দেখতে লাগলো। প্রায় অনেকক্ষণ পর রনি উঠে দাঁড়ালো। বেচারা ওদের মেহেদি দেওয়া দেখতে দেখতে বোর হয়ে গেছে। তখন রায়ের মেহেদি দেওয়া শেষ হলো, সেও উঠে দাঁড়ালো। তখন রায়ের ওড়নায় টান পড়লো। রায় রনির দিকে তাকিয়ে বলল, এই বজ্জাত লোক, আমার ওড়না ছাড়েন। রনি রায়ের দিকে ব্যাককলের মতো তাকিয়ে বলল, ও মা, তোমার ওড়না আমি কখন ধরলাম? এই তো আমার হাত খালি, দেখো। হাতগুলো উঁচু করে দেখিয়ে কথাটা বলল রনি। আরে ব্যাককেল মার্কা লোক, আপনি আপনার পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছেন আমার ওড়নাটা। রায়ের কথা শুনে রনি নিচে তাকাতেই দেখে সে সত্যি রায়ের ওড়নাটা পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে। তা দেখে রনি সাথে সাথে পা সরিয়ে ফেলল। তারপর বলল, সরি, আমি দেখতে পাইনি। আপনি দেখতে পাবেন কি করে? আপনি তো হচ্ছে একটা কি বলে
গর্দব, না না কানা। রায়ের কথা শুনে রায়ের আম্মু বলল, রায়, ওরা আমাদের মেহমান, এটা কি ধরনের ব্যবহার? সরি আম্মু। তুমি ছয়টা রানীকে বলো, আমাকে নয়। সরি। ইটস ওকে। রায় মনে মনে বলল, ইটস ওকে বাচ্চা, তোকে তো আমি পরে দেখে নিব। আমার ওড়নাটার তুই 12টা বাজিয়ে ফেলেছিস। রনি রায়ের কানের কাছে এসে বলল, তা মিস রাই, আপনি কি আমাকে মনে মনে বকছেন নাকি? আমার বইয়েই গেছে আপনাকে বকতে। হ্যাঁ। কথাটা বলে রায় উপরে চলে গেল। রনি মুচকি হাসল, তারপর মরিয়মের দিকে তাকিয়ে বলল, মরিয়ম, আমি বরং জিজুর কাছে যাই। তুই পরে যাস, আগে এখানে এসে বস, তোর সাথে কথা আছে। রনি গিয়ে রিয়ার পাশে বসলো, তারপর বলল, কি কথা বলো? কাহিনী কি বলতো? এতক্ষণ ধরে ছিলি, যেই না রায় চলে গেল অমনি তুই চলে যাচ্ছিস। আমি কিছু বুঝলাম না। আর রায়ের সাথে তোর কাহিনীটা কি বলতো? রনি মুচকি হেসে বলল, কাহিনী তো ঝাক্কাস মাম্মা। মানে কি? মানে হচ্ছে, আমি তোকে বলেছিলাম না যে ওই জ্যামের মধ্যে একটা মেয়েকে দেখে আমি ক্রাশ খেয়েছি। তো ওই হচ্ছে সেই মেয়ে। তাই নাকি? আমি তো ভেবেছিলাম তোর পছন্দ খারাপ হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে পুরো ঝাক্কাস। মানে মেয়েটা তো সেই লেভেলে কিউট, তোর সাথে অনেক মানাবে, তাই না মরিয়ম? কি বলিস? হ্যাঁ, সত্যি ওর সাথে অনেক মানাবে। রনি শার্টের গলাটা ঝাঁকি দিয়ে বলল, পছন্দটা কার দেখতে হবে না? আচ্ছা, আমি বরং রিয়াজ ভাইয়ার কাছে যাই। আচ্ছা ঠিক আছে, যা। রনি উঠে চলে গেল। আরও কিছুক্ষণ পর ওদের মেহেদি দেওয়া শেষ হলো। মরিয়ম উঠে রুমে চলে গেল। রুমে এসে বাথরুমে চলে যায় গোসল করতে। গোসল করে বের হতেই মরিয়মের আম্মু সেখানে এসে বলল, আমি খাবার এনেছি, খাবার খেয়ে তারপর সাজতে বস। কিন্তু আম্মু। কোনো কিন্তু নেই, তুই বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মরিয়ম গিয়ে বিছানায় বসলো। মরিয়মের আম্মু মরিয়মকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হতেই পার্লারে মেয়েটা এসে মরিয়মকে সাজাতে লাগলো। সাজাতে সাজাতে প্রায় বিকেল হয়ে গেল। তখন রিয়া এসে বলল, তোর সাজ শেষ না? মরিয়মকে দেখে তো রিয়া পুরাই হা হয়ে গেছে। তোকে তো অনেক সুন্দর লাগছে মরিয়ম, জিজু তো চোখ সরাতে পারবেন না। তোকেও অনেক সুন্দর লাগছে। রিয়া গোলাপি শাড়ি পরেছে আর চুলগুলো ছেড়ে দিয়েছে, সাথে গোলাপি ঝুমকো, গোলাপি চুড়ি আর হালকা মেকআপ। এতেই যেন মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। রিয়াকে এখন যে দেখবে সেই ক্রাশ খাবে, কারণ এত সুন্দর লাগছে মেয়েটাকে বলার বাহিরে। এখন চল, জিজু চলে এসেছে। রিয়াঞ্জের কথা শুনে মরিয়ম খানিকটা লজ্জা পায়। তখন রায়ও রুমে ঢুকতে ঢুকতে বলল, মরিয়ম আপি চলো চলো, জিজু চলে এসেছে। রিয়া আর রায় মিলে মরিয়মকে ধরে নিচে নিয়ে গেল। নিচে আসতেই মরিয়মকে দেখে তো রিয়াঞ্জের অজ্ঞান হওয়ার অবস্থা, কারণ মরিয়মকে দেখতে এতটাই সুন্দর লাগছে বলার বাহিরে। মরিয়ম হলুদ লেহেঙ্গা পরেছে, সাথে কাঁচা ফুলের গহনা আর হালকা মেকআপ। এতে যেন মরিয়মকে অনেক সুন্দর লাগছে। রিয়াঞ্জ বুকে হাত দিয়ে মরিয়মের কাছে গেল, গিয়ে বলল, উফ জান, তুমি তো আজকে আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, এত কিউট কি করে কেউ হতে পারে? মন চাচ্ছে একদম খেয়ে ফেলে। রিয়াঞ্জের কথা শুনে মরিয়ম লজ্জায় মাথা নিচু করে ফেলল। তখন রিয়াঞ্জ মরিয়মের হাত ধরে বলল, চলো। কোথায়? রিয়াঞ্জ কিছু না বলে মরিয়মের হাত ধরে বাইরে চলে গেল। সাথে বাড়ির সবাই গেল, শুধু দুইজন বাদে, আর তারা হলো রনি আর রাই। সবাই মরিয়ম আর রিয়াঞ্জকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে কেউই রনির দিকে খেয়ালই করেনি। যদি রনির দিকে খেয়াল করতো তাহলে হয়তো দেখতে পেত যে রনি মূর্তির মতো দাঁড়িয়ে আছে কারো দিকে তাকিয়ে। রাই চলে যেতে নেবে, তখন রনির দিকে চোখ পড়তেই রায়ের বুকটা ধুপ করে উঠল, কারণ রনির চোখের দৃষ্টি এতটাই গভীর ছিল যা দেখে রায়ের মনে হতে লাগলো, আচ্ছা কারোর চোখের দৃষ্টি কি এতটাই ভয়ঙ্কর হতে পারে যে একটা মেয়ের রূহ পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে? হ্যাঁ, হয়তো পারে, কারণ একটা ছেলের চাহনি এতটাই ভয়ঙ্কর হতে পারে যে একটা মেয়েকে নিমিষেই তার মায়াতে জড়িয়ে ফেলতে পারে। রাই তা ভেবে একটা ঢোক গেল, তারপর রনির সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে মিহি কণ্ঠে ডাক দিল রনিকে, এই যে শুনছেন, এই যে রনি ভাইয়া। রায়ের ডাক রনির মস্তিষ্কে গিয়ে পৌঁছাতেই রনি ভয়ানক দৃষ্টিতে তাকালো রায়ের দিকে।
রনির চোখে চাহনি দেখে রায় কিছুটা ভয় পেল। তারপর আমতা আমতা করে কিছু বলতে নিবে, তখনই রনি রায়কে চান দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে হাত মুচড়ে ধরে বলল, কি বললে? আবার বলো। রায় চুপ করে আছে। রনি আবার চিৎকার করে বলল, কি হলো? আমি কিছু বলছি, তখন কি বললে? আবার বলো। রায় মাথাটা নিচু করে আমতা আমতা করে বলল, ভাইয়া আমার লাগছে, ছাড়ুন। লাগার জন্যই আমি ধরেছি। আর তোমার সাহস তো কম না, তুমি আমাকে ভাইয়া বলো? আমি তোমার কোন জন্মের ভাই লাগি? হ্যাঁ, আমি কি তোমার মায়ের পেটের ভাই? আনসার মি, ড্যাম ইট। রনির হুঙ্কার শুনে রায় ভয়ে দেয়ালের সাথে আরো মিশে যায় আর কাপা কাপা কণ্ঠে বলল, না না, মানে আপনি আমার ভাইয়া না। তাহলে ভাই বলছো কেন? রায় কেঁদে দিয়ে বলল, সরি, আর কখনো ভাইয়া বলবো না, আমাকে ছাড়ুন, ব্যথা লাগছে আমার। রনি রায়কে ছেড়ে দিল। ছেড়ে দিতেই রায় নিজের হাতটা উপরে ওঠাতেই দেখে হাতটা লাল হয়ে গেছে। রায় মনে মনে বলল, আমি ভেবেছিলাম উনি অনেক শান্ত ভদ্র একটা ছেলে, কিন্তু একই, উনি তো দেখছি আস্ত একটা রাক্ষস। রায় রে, তুই এই লোকের থেকে যত দূরে থাকবি ততই তোর জন্য ভালো। এখন এখান থেকে পালাতে পারলেই বাঁচি। রনি রায়ের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি হলো? কোথায় হারিয়ে গেছো? কোথাও না, আমি আমার আম্মুর কাছে যাব। যাবো তো অবশ্যই। আর হ্যাঁ, তোমার আম্মুর সাথে থাকবে। ওইখানে যদি কোনো ছেলের সাথে কথা বলতে দেখি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রায় মাথা নাড়ালো আর বলল, তাহলে আমি যাই। কথাটা বলে যেই না এক পা বাড়াতে নেবে, তখনই রনি বলল, দাঁড়াও। কেন? রনি মিহির কণ্ঠে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে। আর হ্যাঁ, একটা জিনিস কমতি আছে, দাঁড়াও। রায় রনির দিকে তাকিয়ে আছে। রনি তার পকেট থেকে বেলি ফুলের 2টা গাজরা বের করলো, বলল, হাত বাড়াও। রায় হাত বাড়াতেই রনি 2টা গাজরা রায়ের হাতে পরিয়ে দিল, দিয়ে বলল, এখন যাও। আর হ্যাঁ, তখনকার জন্য সরি। আসলে তোমার মুখে ভাইয়া ডাকটা শুনে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। আই এম ভেরি ভেরি সরি। ঠিক আছে, কিন্তু আপনাকে ভাইয়া না ডাকলে কি ডাকবো? রনি বলে ডাকবে, আর না হলে ডাকার দরকার নেই। ঠিক আছে। কথাটা বলে রায় চলে গেল বাইরে। রিয়াঞ্জ মরিয়মকে এনে বাইকের সামনে দাঁড় করালো। দাঁড় করিয়ে বলল, বাইকে ওঠো। কিন্তু কেন? কেন আবার? আমি আমার পুরোটাকে নিয়ে পুরো শহর ঘুরবো তাই। কিন্তু রিয়াঞ্জ, আজ তো আমাদের গায়ে হলুদ। গায়ে হলুদ তো কী হয়েছে? গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে অনেক দেরি আছে। ততক্ষণে আমি আমার হলুদ পরীক্ষা নিয়ে ঘুরে চলে আসতে পারবো। রিয়াঞ্জের কথা শুনে মরিয়ম মুচকি হাসল। রিয়াঞ্জ মরিয়মকে ধরে বাইকের উপরে বসিয়ে দিল, তারপর নিজেও বাইকে উঠে বসল। তারপর সবাইকে বাই বলে বাইক স্টার্ট দিয়ে ওরা দুজন চলে যায়। আর এদিকে সবাই মিলে মাইক্রোতে উঠে বসে, তারপর ড্রাইভার মাইক্রো স্টার্ট দিয়ে চলে যায় ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে রিয়াঞ্জ বাইক চালাচ্ছে আর মরিয়ম রিয়াঞ্জের পিঠে মাথা রেখে পুরো শহরটা দেখতে লাগলো। তখন রিয়াঞ্জ বলল, তা ম্যাডাম, আমাকে কেমন লাগছে সেটা তো বললেন না। আপনাকে অনেক সুন্দর লাগছে। না দেখে মিথ্যে কথা বলছো? একদম না, আমি মিথ্যা কথা বলি না। তাই বুঝি? তাহলে বলো তো, আমি আজকে কী কী পড়েছি দেখি তুমি বলতে পারো কি না। মরিয়ম বলতে লাগলো, আপনিও হলুদ পাঞ্জাবি পরেছেন, সাথে পায়জামা আর লাল একটা ওড়না, আর ওড়নাটা গলায় ঝুলিয়ে রেখেছেন, আর পাঞ্জাবির হাতা গোটানো আছে, সাথে ঘড়ি পরেছেন, আর চুলগুলো জেল দিয়ে সেট করেছেন, আর কিউট একটা পারফিউম দিয়েছেন, যেটার ঘ্রাণ আমি এখনো পাচ্ছি। বাবা, আমার বউটা আমাকে এতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, আমি তো ভাবতেই পারছি না। মরিয়ম লজ্জায় রিয়াঞ্জের পিঠে নাক ঘষতে লাগলো। কি করছেন ম্যাডাম? এরকম করলে কিন্তু আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলবো। মরিয়মের নাক ঘষা বন্ধ করে বলল, আপনি আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছেন কেন? গায়ে হলুদের দিন কি কেউ কাউকে নিয়ে ঘুরতে বের হয় নাকি? অন্য কেউ হয় কিনা জানে না, কিন্তু হ্যাঁ, আমার ইচ্ছে হয়েছে আমার পুরোটাকে নিয়ে ঘুরবো, তাই আমি বের হয়েছি, বুঝেছো? বুঝেছি। তারপর দুজনই চুপ হয়ে যায়, সময়টা উপভোগ করতে থাকে। প্রায় 3 ঘন্টা পর রিয়াঞ্জের বাইক এসে আহমেদ ভিলার সামনে এসে থামলো। থেমে রিয়াঞ্জ বাইক থেকে নামলো, তারপর মরিয়মকে কোলে তুলে নিল। আরে আরে, কি করছেন? কি করেছি তা তো দেখবে, এখন তুমি চুপ করে থাকো। রিয়াঞ্জের কথা শুনে মরিয়ম চুপ হয়ে যায়।
আর রিয়াজ মরিয়মকে নিয়ে সামনে এগোতে থাকে। গেটের সামনে এসে ঢুকতেই ওপর থেকে গোলাপের পাপড়ি ওদের উপর এসে পড়ে। তা দেখে মরিয়ম তো অনেক খুশি। সামনে তাকাতেই দেখে বাড়ির সবার লাইন ধরে সামনে দাঁড়িয়ে আছে। রিয়াজ না থেমে মরিয়মকে নিয়ে হাঁটতে থাকে আর ফুলের পাপড়ি ওদের উপর পড়ছে। হাঁটতে হাঁটতে স্টেজের কাছে আসে। স্টেজের কাছে আসতেই রিয়াজ মরিয়মকে নামিয়ে দেয়, দিয়ে কানে কানে বলল, হবু শ্বশুর বাড়িতে আপনাকে ওয়েলকাম জানাই ম্যাডাম। মরিয়ম পুচকে হাসত। তখন রিয়াজ বলল, আরে হ্যাঁ, তোমাকে পরিচয় করে দিই সবার সাথে। ইনি হচ্ছেন জরিনা খালা, তোমাকে যার কথা বলেছিলাম, আর সাথেরটা হচ্ছে ওনার হাজব্যান্ড। ও কেমন আছেন আন্টি আঙ্কেল? জরিনা খালা মরিয়মের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই তো মা, আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে পেয়ে আমরা আরো ভালো হয়ে গেছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু খালা দিদি কোথায়? ও মনে হয় এখনো রেডি হচ্ছে, দাঁড়াও আমি গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে খালা। খালা চলে গেলেন। তখন খালু বলল, আচ্ছা রিয়াঞ্জ বাবা, তাহলে আমি যাই, ওদিকের কাজগুলো দেখে আসি। ঠিক আছে খালু। তখন রিয়াজ কাউকে ডাক দেয়। সে আসতেই রিয়াজ বলল, মরিয়ম, ও হচ্ছে আকাশ, আমার পিয়ে। কেমন আছেন ভাবি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি ভাবি ভালো আছি। আকাশ, আবির কোথায়? ভাই আবির ভাই একটু অফিসে গেছে, কিছু কাজ ছিল তাই। তোমরা কি শুরু করেছো বলো তো? এক একজন এক এক জায়গায় চলে যাচ্ছ। আমি ভেবেছিলাম সবাইকে মরিয়মের সাথে পরিচয় করে দেব, এখন দেখছি এক একজন এক এক জায়গায় চলে গেছে। আকাশ, আবিরকে এক্ষুনি ফোন করে বলো আসতে। জি ভাই। বলে আকাশ চলে গেল। রিয়া এসে বলল, জিজু তোমরা ফটোশুট করা শুরু করো। হ্যাঁ ঠিক বলেছ। মরিয়ম আর রিয়াজকে ফটোশুট করতে লাগলো। রিয়া স্টেজ থেকে নেমে রনিকে খুঁজতে লাগলো। তখন রনির দিকে চোখ পড়ল। রিয়া রনির কাছে গিয়ে বলল, কি রে তুই এখানে কি করিস? রিয়ার কথা রনির কানে দিয়ে ঢুকলোই না। সে তো কাউকে দেখাতে মগ্ন হয়ে আছে। রিয়া রনিকে ধাক্কা দিয়ে বলল, এই রনি, কি হয়েছে বল। কি দেখতে এত ব্যস্ত তুই? আমাকে বল, আমিও দেখি। একটা গোলাপকে দেখছি, ওই দেখ তাকিয়ে। গোলাপি গ্রাউন্ড, গোলাপি হিজাব, গোলাপি টিকলি আর গোলাপি চড়ি। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে গোলাপের একটা বাগান। হ্যাঁ তা তো দেখলাম, কিন্তু ওকে তো আমি নিজের হাতে সাজিয়েছি। তাহলে রায়ের হাতে যে বেলি ফুলের দুটা গাজরা, ওই দুটা আসলো কোথা থেকে বলতো? সে আমি কি জানি। রনি একদম মিথ্যা বলবি না, আমি জানি তুই দিয়েছিস। দিয়েছিস তো ঠিক আছে, কিন্তু আমার জন্য দুইটা আনতি। তুই দেখলি না যে আমি শাড়ি পরেছি? আমার হাতেও ভালো মানাতো, আমার জন্য আনতি। তোর জন্য আমি আনতে যাবো কেন? সর এখান থেকে। শালা, তোকে তো আমি পরে দেখে নিব। আচ্ছা পরে দেখে নিস। বলে রনি চলে গেল। তখন হঠাৎ রিয়ার সামনে কেউ দুইটা বেলি ফুলের মালা ধরলো। রিয়া তাকিয়ে দেখে একটা ছেলে। কে আপনি? আর আপনার থেকে আমি নিতে যাব কেন? আমি হচ্ছি আবির। আবির আরো কিছু বলতে নিবে, তখন আকাশ এসে বলল, আবির ভাই তোমাকে রিয়াঞ্জন ভাই ডাকছে। চলো। আবির রিয়াঞ্জের সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ ভাই বলো। তুই কইছিলি তোকে আমি খুঁজেছি। এই তো ভাই, একটু কাজ ছিল অফিসে, এই জন্য গিয়েছিলাম। ও, তোকে সবার সাথে পরিচয় করে দিই। মরিয়ম, ও হচ্ছে আবির, আমার ভাই বন্ধু পরিবার সব কিছু। ও আর আকাশ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা মানুষ। ও তা কেমন আছেন আবির ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাবি আপনি কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। তোকে ওনাদের সাথে পরিচয় করে দিই। ওনারা হচ্ছে মরিয়মের আব্বু আম্মু, আর ওরা দুইজন হচ্ছে মরিয়মের বেস্ট ফ্রেন্ড রিয়া আর রনে। আর ও হচ্ছে রায়, হুজুরের মেয়ে, তুই চিনিসই। আবির রনির সাথে হ্যান্ডশেক করলো। মরিয়মের আম্মু বলল, তোমরা এখন গিয়ে বসে পড়ো, হলুদ দেওয়া শুরু করুক। জি আন্টি। আন্টি, কি তুমি আমার মেয়েকে বিয়ে করছো? আমি তোমার আম্মু হই, আম্মু বলো। রিয়াজ মুচকি হাসলো, তারপর বলল, জি আম্মু। তখন কেউ একজন বলে উঠল, আমার সাথে ভাবের পরিচয় না করিয়ে দিয়ে তোমরা অনুষ্ঠান শুরু করে ফেলেছো। এটা কিন্তু ঠিক না রিমাঞ্জ ভাইয়া। রিয়াজ তিথি কান টেনে ধরে বলল, এখন আসার সময় হলো তোর? হাঁটা মাথা মাখতে এত সময় লাগে? আমি কখন থেকে তোকে খুঁজেছিলাম। সরি ভাইয়া, একটু আসতে দেরি হয়ে গেল। তোর ভাবির সাথে পরিচয় করে দিই। লাগবে না,
আমি নিজেই পরিচয় হতে পারি। হাই ভাবি, আমি তিথি, আর তুমি তো মরিয়ম ভাবি, আমি জানি। তুমি অনেক মিষ্টি দেখতে। সত্যি ভাবি? হ্যাঁ। আরে ভাইয়া বলে আমি নাকি আটা ময়দা মাখি। একদম না, তুমি তো রিয়েল সুন্দরী। থ্যাঙ্কস ভাবি। তা অনুষ্ঠান শুরু হোক, এখন কি বলবো রিয়ান্স? জি। মরিয়ম আর রিয়ান্স গিয়ে স্টেজের সোফায় গিয়ে বসলো, আর বড়রা সবাই একে একে গিয়ে হলুদ ছোঁয়ালো আর মিষ্টি খাইয়ে দিতে লাগলো। রিয়া দাঁড়িয়েছিল, তখন আবির রিয়ার কাছে এসে বলল, তা আপনি কি বেলি ফুলের মালাগুলো নেবেন না? হ্যাঁ নিব, দেন আমাকে। আমি কি পরিয়ে দিব? রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, দেন। আবির রিয়ার হাতে বেলি ফুলের মালা দুটো পরিয়ে দিতে লাগলো, আর অন্যদিকে কেউ একজন তো দেখে তার বুক ফেটে কান্না চলে আসলো, চোখের জল গালে গড়িয়ে পড়ল। মরিয়মকে সবাই হলুদ ছোঁয়া দিয়ে ফটোশ্যুট করছিল, তখন মরিয়মের চোখ যায় তিথির দিকে, দেখে তিথি কান্না করছে। মরিয়ম বুঝতে পারছে না তিথি কান্না কেন করছে। তিথি সেদিকে তাকিয়ে আছে, মরিয়মের সেদিকে তাকালো। তাকিয়ে মরিয়ম তো অবাক হয়ে গেল, কারণ ওদিকে রিয়াকে আবির গাছরা পড়াচ্ছে, তা দেখে তিথি কান্না করছে। কিন্তু তা দেখে তিথি কান্না করছে কেন? আচ্ছা, তিথি কি আবির ভাইয়াকে ভালোবাসে? সেটাই হবে, না হলে রিয়াকে আবির ভাইয়া গাছরা পড়াতে দেখে তিথি কান্না করবে কেন? তারপর মরিয়ম কিছু একটা ভাবলো, ভেবে রিয়াঞ্জের কানে কানে কিছু বলল। রিয়াঞ্জ কথাটা শুনে আবিরকে ডাকলো। আবির আসতেই রিয়াঞ্জ আবিরকে কিছু একটা বলল। আবির শুনে চলে গেল। এদিকে রনি দাঁড়িয়েছিল, তখন মরিয়মের ফুফাতো বোন এসে দাঁড়িয়ে বলল, হাই রনি ভাইয়া, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? জি ভালো, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। রায় স্টেজের দিকে যাচ্ছিল, তখন রনির দিকে চোখ পড়তেই রায় দাঁড়িয়ে মনে মনে বলল, বজ্জাত লোক একটা, আমাকে বলে কোনো ছেলের সাথে যাতে কথা না বলতে, আর নিজে এখন একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। অসভ্য লোক একটা। রায় রাগে গজগজ করতে করতে গিয়ে রনির সামনে দাঁড়ায়। এখানে কি হচ্ছে? রনি রায়ের কথা শুনে বলল, কিছুই হচ্ছে না, জাস্ট কথা হচ্ছে। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কি কথা হচ্ছে? তোমাকে বলবো কেন? রনি রায়ের রাগ দেখে আরেকটু রাগানোর জন্য বলল, হ্যাঁ ঠিকই তো, তোমাদের বলবো কেন? অবশ্যই বলবেন, 100 বার বলবেন। এই তোমার সমস্যা কি? আমরা কথা বলছি, তুমি মাঝখান থেকে এসে নাক গলাচ্ছ কেন? আমি নাক গলাচ্ছি? আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি যাচ্ছি। রায় রেগে চলে যেতে নেবে রনি রায়ের হাত ধরে বলল, আরে আরে কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি। মেয়েটা রনির দিকে তাকিয়ে বলল, ও তো চলে যাচ্ছিল, তুমি ওকে আটকালে কেন? শাট আপ নাদিয়া, তুমি এখান থেকে যাও এখন। রনির ধমক শুনে মেয়েটা চলে যায়, আর রায় তো মনে মনে অনেক খুশি হয়। আমাকে ছাড়ুন। ছাড়বো না, কি করবে? ওই দেখেন আমার আব্বু আসতেছে। তা শুনে রনি রায়ের হাত ছেড়ে দেয়, হাত ছাড়া পেতেই রায় ছুটে চলে যায়। পালাও পালাও, কিন্তু আমার কাছে তো তোমাকে একদিন আসতেই হবে রাই। কথাটা বলে মুচকি হাসতে রনি। তিথি একা একা দাঁড়িয়ে আছে, তখন ওইখান থেকেই ছুটে চলে এসেছিল, কারণ ওর একদমই সহ্য হচ্ছে না আবিরকে রিয়ার পাশে। তিথি আবিরকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, কিন্তু এখন পর্যন্ত বলতে পারেনি। কারণটা হচ্ছে সে দারোয়ানের মেয়ে, তাকে আবির কখনোই মানবে না, এটাই মনে হয় তিথি। তিথি চোখের পানি মুছে মনে মনে বলতে লাগলো, তিথি তোর চোখে পানি মানায় না, কারণ তুই একজন দারোয়ানের মেয়ে। আর আবির তোকে ভালোবাসতে যাবেই বা কেন? কাজের লোকের মেয়েকে কি কেউ ভালোবাসতে পারে? কখনোই কখনোই পারে না। এইসব ভাবার মাঝে পেছন থেকে কেউ ডাকলো তিথিকে। তিথি। তিথি ফিরে তাকাতেই দেখে আবির। জি আবির ভাই বলেন। তুই কি কান্না করছিলি তিথি? কান্না করব কেন? ওই চোখে একটা কি যেন পড়েছে, তাই আর কি। ওই দেখি। না, এখন চলে গেছে। তুমি কি বলবে বলো? আবির হাত বাড়িয়ে বলল, এই নে 2টা গাজরা, এগুলো তোর হাতে পরে নে। তিথি আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি পরিয়ে দিবে আবির ভাই? হাত বাড়িয়ে দে। তিথি হাত বাড়াতে আবির তিথির হাতে
গাজরা দুটো পরিয়ে দিল। পরিয়ে দিয়ে বলল, আচ্ছা এখন আমি আসি। আবির ভাই, আমাকে কেমন লাগছে সেটা তো বললে না। ভালো লাগছে। আবিরের কথা শুনে তিথি নিমিষেই মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, এখানে যদি রিয়া থাকতো তাহলে কি এটাই বলতো? না, একদমই বলতো না। রিয়া হলে হয়তো আরো সুন্দর করে কিছু বলতো। কি হলো, কোথায় হারিয়ে গেলি? কিছু না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন চল, বড়দের হলুদ দেওয়া শেষ, এখন আমরা সবাই দিব, তুই চল। আবির বলেই চলে গেল, সাথে তিথিও পেছন পেছন গেল। এদিকে রিয়া স্টেজে উঠে মরিয়ম আর রিয়াজকে হলুদ লাগিয়ে দিল, সাথে মিষ্টিও খাইয়ে দিয়ে ফটোশুট করলো। করে রিয়া নেমে আসতো। রিয়া আসতে রনি আর রায় স্টেজে উঠে গেল, গিয়ে মরিয়মকে হলুদ লাগালো, লাগিয়ে মিষ্টি খাইয়ে দিল, গিয়ে ফটোশুট করলো। করে রায় নামতে নিবে, তখন ওড়নায় পা বেঁধে পড়ে যেতে নাই। তখন রনি রায়কে কোমর ঝরিয়ে ধরে ফেললো। রায় ও রনির গলা জড়িয়ে ধরল। রায় তো ভেবেছিল আজকে পরে মান সম্মান সব শেষই হয়ে যাবে। রায়ের ভাবনার মাঝে রনি চুটকি বাজিয়ে বলল, তা ম্যাডাম, আপনি ঠিক আছেন? রায় উঠে দাঁড়ালো, রনি ও রায়কে ছেড়ে দিল। রায় দাঁড়িয়ে বলল, হ্যাঁ আমি ঠিক আছি, আর থ্যাঙ্কস আমাকে ধরার জন্য। ওয়েলকাম ম্যাডাম। বলে রায় আর রনি নেমে গেল। তারপর একে একে আরো অনেকে এসে মরিয়মকে হলুদ ছোঁয়ালো, মিষ্টি খাওয়ালো, সাথে ফটোশুটও করলো। এভাবেই রাতের 12টা বেজে গেল। 12টা বাজতে অনুষ্ঠান শেষ হলো। তিথি এসে মরিয়মকে বলল, ভাবি চলো তোমার রুমে দেখিয়ে দেই। হ্যাঁ চলো। তখন কোথা থেকে রায় এসে বলল, আপি আমি তোমার সাথে থাকবো। তখন রিয়াজ এসে বলল, তুমি আমার বউয়ের সাথে থাকবে কেন? তুমি রিয়া আর তিথি একসাথে থাকবে, আমার বউটাকে একা ছেড়ে দাও, ও একটু রিল্যাক্স করুক। আপনিও চুপ থাকেন। রাই, তুমি আমার সাথে থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। না আপু, ভাইয়া ঠিকই বলেছে, তুমি একটু রিল্যাক্স করো, আমি তোমার সাথে অন্য একদিন থাকবো না। আচ্ছা ঠিক আছে। তখন তিথি বলে উঠল, জানো ভাবি, আগে না ভাইয়া অনেক চুপচাপ ছিল, কিন্তু তুমি আসার পর থেকে ভাইয়া আমাদের সবার সাথে কথা বলেছে, হাসছে, অনেক মজা করেছে। কিন্তু আগে গম্ভীর হয়ে থাকতো, সবাইকে শুধু ধমকাধমকি করতো। মরিয়ম রিয়াজের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তাই বুঝি? রিয়াজদের হাসি দেখে মরিয়মের কানের কাছে গিয়ে বলল, নিজের নেশে আসক্ত করে এখন হাসছো হলুদ পরি, এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু পরে দেখে নেবো তোমাকে। মরিয়মের রিয়াজের কানে কানে বলল, আচ্ছা পরে দেখে নিন, আমিও দেখবো কি করতে পারেন আপনি। চ্যালেঞ্জ করছো আমাকে? আমার বয়ে গেছে আপনাকে চ্যালেঞ্জ করতে। একবার শুধু বিয়েটা হোক, তারপর বোঝাবো রিয়াজ সামের কি আর কি করতে পারে। কথাটা বলে রিয়াজ চলে গেল। মরিয়ম তো হা হয়ে তাকিয়ে আছে রিয়াজের যাওয়ার দিকে। লোকটা কি তাকে ধমকি দিয়ে গেল? অসভ্য লোক একটা। মরিয়মও দেখিয়ে দেবে মরিয়ম কি জিনিস। তখন রায় মরিয়মকে ধাক্কা দিয়ে বলল, কি ভাবছো আপি? কই কিছু না। দিদি চলো, আমার রুমটা দেখিয়ে দিবে, আমার না অনেক ক্লান্ত লাগছে। আচ্ছা ঠিক আছে ভাবি, চলো। মরিয়ম তিথির পেছন পেছন গেল। তিথি ওপরে এসে মরিয়মকে একটা রুম দেখিয়ে দিল, দেখিয়ে দিয়ে বলল, আচ্ছা ভাবি, তাহলে আমি আসি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর কিছু লাগলে আমাকে ডাক দিও, কেমন? আচ্ছা ঠিক আছে ননদ সাহেবা। তিথি মরিয়মের কথা শুনে মুচকি হাসে, তারপর চলে যায়। তিথি যেতেই মরিয়ম রুমে ঢুকে দরজা বন্ধ করে পেছনে ফিরে তাকাতেই চমকে উঠল। আপনি এখানে? জান, আমাকে দেখে চমকানোর কি আছে বলো তো? আমি বাঘ না ভালো যে তোমাকে খেয়ে ফেলবো? আর তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে তুমি একটা ভ্যাম্পায়ারের কুইন, তাই তোমাকে সাহসী হতে হবে। এত ভীত হলে হবে বলো তো? রিয়াজের কথা শুনে মরিয়ম মনে মনে বলল, আপনি তো বাঘ ভাল্লুকের থেকেও ভয়ঙ্কর। যেভাবে হুটহাট করে আমার কাছে আসেন, কোন দিন যে আমি হার্ট অ্যাটাক করে ফেলি কে জানে। বাজে কথা বন্ধ করে বলুন, আপনি এখানে কি করছেন? মরিয়মের কথা শুনে রিয়াজ বসা থেকে উঠে এসে মরিয়মের সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, কি করছি মানে? তোমাকে তো সবাই হলুদ লাগালো, আর আমি হলুদ না লাগিয়ে চলে যাব? এটা কি হতে পারে হলুদ পরি?
রিয়াঞ্জের কথা শুনে মরিয়ম পেছাতে পেছাতে বলল, মানে? মানে আবার কি? এখন আমি তোমাকে হলুদ লাগাবো। মরিয়ম তো ভীতু চোখে রিয়াঞ্জের দিকে তাকিয়ে আছে। রিয়াঞ্জ কি করতে চাইছে মরিয়ম কিছুই বুঝতে পারছে না। তখন রিয়াঞ্জ তার পেছনে থাকা হাত দুটো সামনে আনলো, এনে হাতে থাকা হলুদগুলো নিজে গালে লাগালো। লাগিয়ে মরিয়মের আরেকটু কাছে গিয়ে এক হাত দিয়ে মরিয়মের কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল রিয়াঞ্জ। নিয়েই মরিয়মের গালের সাথে রিয়াঞ্জের গাল লাগাতেই রিয়াঞ্জের গালের সব হলুদ গিয়ে মরিয়মের গালে গিয়ে লেপটে গেল। এতেই রিয়াঞ্জ শান্ত হয়নি, পরপর দুটো গালই লাগালো হলুদ। বেচারা নাকটাকেও বাদ দেয়নি রিয়াঞ্জ। মরিয়মকে পেছনে ঘুরিয়ে ঘাড়ে থাকা চুলগুলোকে এক সাইড করে নেয় রিয়াঞ্জ। তারপর গালের মধ্যে নাক ঘষতে ঘষতে বলল, হলুদ পরি, আমাকে এরকম নিজের নেশায় আসক্ত না করলেও পারতে। আমি যে তোমার নেশায় পুরোপুরি আসক্ত হয়ে পড়েছি। এখন কি হবে আমার বলো তো? রিয়াঞ্জের কথা শুনে মরিয়ম কি বলবে বুঝতে পারছে না। রিয়াঞ্জের ছোঁয়া যে মরিয়মকে পাগল করে দিচ্ছে, বেচারি কি বলবে, তার শরীর তো ঝংকার তুলে কাঁপছে। রিয়াঞ্জ মরিয়মের উত্তর না পেয়ে মুচকি হাসল। সে ভালোই বুঝতে পারছে যে তার প্রেয়সী যে কাঁপছে। তার প্রেয়সীর কাঁপুনি আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য রিয়াঞ্জ মরিয়মকে আরেকটু কাছে টেনে নিয়ে মরিয়মের লেহেঙ্গার ওড়নাটা হালকা সরে গেছে সেই উন্মুক্ত জায়গাটায় রিয়াঞ্জ তার হাত লাগাতেই মরিয়মের সারা শরীর আরও কেঁপে উঠল। মরিয়ম রিয়াঞ্জের শার্টটা শক্ত করে ধরল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, রিয়াঞ্জ কি করছেন? রিয়াঞ্জ মরিয়মের উন্মুক্ত পেটে আরেকটু চাপ দিয়ে ঘাড়ে নাকটা ঘষতে ঘষতে বলল, কি কি করছি? মরিয়ম যেন আর সহ্য করতে পারছে না, তাই রিয়াঞ্জের থেকে ছোটার জন্য ছোটাছুটি করতে লাগলো। তখন রিয়াঞ্জ বলল, উফ জান, একটু স্থির থাকো না, একটু আদর করে চলে যাব। রিয়াঞ্জের কথা শুনে মরিয়ম আরও রিয়াঞ্জের থেকে ছাড়া পাওয়ার জন্য রিয়াঞ্জকে ধাক্কা দিতে লাগলো। আমাকে ছাড়ুন রিয়াঞ্জ, প্লিজ। রিয়াঞ্জ যেন মরিয়মের কথার পাত্তাই দিল না। সে তো তার প্রেয়সীকে আদর করতেই ব্যস্ত। মরিয়ম তো ছোটাছুটি করে হাঁপিয়ে গেছে। এত বড় বলিষ্ঠ দেহের এক পুরুষকে কি তার মতো চুনোপুটিকে আর সরাতে পারবে? তাই চুপ করে দাঁড়িয়ে আছে। প্রায় অনেকক্ষণ পর রিয়াঞ্জ মরিয়মকে ছেড়ে দিল। ছাড়া পেতেই মরিয়ম যেন হাফ ছেড়ে বাসত। রিয়াঞ্জের দিকে মরিয়ম ভীতু দৃষ্টিতে তাকায়। কি হলো, এইভাবে তাকিয়েছে কেন? আমি চলে যাচ্ছি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, কিছুক্ষণ পর আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। মরিয়ম মিনমিন কণ্ঠে বলল, বিকেলের দিকে আম্মু খাইয়ে দিয়েছিল, আর এখন ফল টল খেয়ে পেট একদম ভরে গেছে, আমি কিচ্ছু খাবো না। না খেয়ে খেয়ে শরীরকে শুকিয়ে কি করেছো? আমি তো এক হাতে তোমাকে উঠে ফেলে দিতে পারবো। মরিয়ম রিয়াঞ্জের কথা শুনে চোখ পিট পিট করতে লাগলো। রিয়াঞ্জ মরিয়মের চোখ পিট পিট করা দেখে মুচকি হাসল, হেসে বলল, আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, আমি চলে যাচ্ছি, তুমি দরজাটা লাগিয়ে দাও। কথাটা বলে রিয়াঞ্জ রুমের বাইরে চলে যায়। রিয়াঞ্জ যেতে মরিয়ম দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে ফেলল। তা দেখে রিয়াঞ্জ বাইরে দাঁড়িয়ে হাসতে হাসতে লাগলো আর বলল, ভীত হরিণ কথাকার। কথাটা বলে রিয়াঞ্জ তার রুমে চলে যায়। আর এদিকে মরিয়ম দরজার সাথে লেগে দাঁড়িয়ে আছে। আর তখন কার কথা ভাবতেই মরিয়মের সারা শরীর কেঁপে উঠল। মরিয়ম নিজেকে নিজেই শান্ত করার জন্য বলল, রিল্যাক্স মরিয়ম, আর এখন গিয়ে ফ্রেশ হয়ে নে, কালকে আবার অনেক সকালে উঠতে হবে। কথাটা বলে মরিয়ম বাথরুমে চলে যায় ফ্রেশ হতে। বাথরুমে এসে আয়নার সামনে দাঁড়াতেই গালে লেগে থাকা হলুদগুলো দেখতে পেল। দেখে মরিয়ম লজ্জায় নুয়ে পড়ল। পেটের দিকে চোখ যেতেই দেখতে পেল রিয়াঞ্জের হলুদ লাগা হাতে ছাপ উঠে আছে। তা দেখে মরিয়ম নিজে নিজেই হাসতে লাগলো, আবার নিজেকে নিজেই বলল, উফ মরিয়ম, ফ্রেশ হয়ে নে, এসব বাদ দে। তারপর মরিয়ম মাথা থেকে সবকিছু বাদ দিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শুতে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল মরিয়ম। এদিকে রিয়াঞ্জও গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। রিয়া, তিথি আর রাই একসাথে ঘুমিয়েছে, আর রনি, আবির আর আকাশ একসাথে ঘুমিয়েছে। রনি অবশ্য রায়ের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু রিয়ার জন্য কথা বলতে পারেনি। রিয়া রায়কে নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল, যার জন্য বেচারা আর কথাই বলতে পারেনি। রনি তো রেগে মনে মনে রিয়াকে বলেছিল, পেতনি একটা, তোকে তো আমি পরে দেখে নেব বলে সে চলে গিয়েছিল। অন্যদিকে বড়রা সবাইও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে।
সকালে মিষ্টি রোদ এসে মরিয়মের চোখে মুখে লাগতো, আর মরিয়ম বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে নিল। কিন্তু রোদের যন্ত্রণায় আর ঘুমোতে পারল না। মরিয়ম শোয়া থেকে উঠে বসে তাদের পাশে থাকা ফোনটা হাতে নিয়ে দেখে 8টা বেজে গেছে। ওমা, 8টা বেজে গেছে, কিন্তু কেউ আমাকে ডাকলো না কেন কি জানি। মরিয়ম আর কিছু না ভেবে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে বিছানার উপর বসল। তখন জানালার দিকে চোখ পড়তে দেখে পর্দাটা সরে আছে, হয়তো রাতে ভালো করে দেওয়া হয়নি তাই। তখন হঠাৎ কালকে রাতের কথা মনে পড়ল মরিয়মের। মনে পড়তেই মরিয়ম মুচকি হাসল। তখনই ওর রুমে কেউ নক করলো। মরিয়ম বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল। দেখলো ওর আম্মু এসেছে। কিরে, তোর ঘুম ভেঙেছে আর তুই ফ্রেশ হয়েছিস? হ্যাঁ, আর আমি উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। ভালো করেছিস। এখন নিচে চল খাবার খেতে, কিছুক্ষণ পর আবার পার্লারের মেয়েরা আসবে তোকে সাজাতে। ঠিক আছে। আচ্ছা আম্মু, রিয়া ওঠেনি এখনো? হ্যাঁ, উঠেছে কিছুক্ষণ আগে। ও। তারপর মরিয়ম আর তার আম্মু নিচে নেমে আসতো। নিচে আসতেই মরিয়ম দেখে খাবার টেবিলে সবাই বসে আছে, কিন্তু মরিয়মের চোখ তো শুধু রিয়াজকেই খুঁজছে। আচ্ছা, আমি কি জিজ্ঞেস করবো কাউকে? না, সবাই আবার কি মনে করবে কে জানে। কি রে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? খেতে বস। রনির কথায় মরিয়ম রনির দিকে তাকায়, তারপর বলে, হ্যাঁ বসছি। কথাটা বলি মরিয়ম গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। তার কিছুক্ষণ পরে ওর পাশে চেয়ার টেনে কেউ একজন বসল। মরিয়ম ফিরে তাকাতেই দেখে রিয়াঞ্জের মরিয়মের কানের কাছে এসে বলল, গুড মর্নিং জান। গুড মর্নিং। এত দেরি হলো যে? এই একটু ঘুম ভাঙতে দেরি হয়ে গেল, এই আর কি। ও। মরিয়ম খেতে খেতে মুচকে হাসতো। এমন না নেটকাইয়া খাবার খা। রিয়ার কথায় মরিয়ম ভ্রু কুচকে তাকায়, তারপর বলে, আমার জামাইকে দেখে আমি হাসি তাতে তোর কি? তুই নিজের খাবারটা খা না। আমি তো খাচ্ছিলামই, তোর নিটকানি দেখে আমার খাওয়া বন্ধ হয়ে গেল। আজব তো, আমার হাসি দেখে তোর খাওয়া বন্ধ হয়েছে কেন? আর সবাই তো ঠিকই খাচ্ছে, ওদের তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তোর এত সমস্যা হচ্ছে কেন? সমস্যা হবে না আমার। তুই এদিকে বিয়ে করে নিচ্ছিস, রনিও তার বউ ঠিক করে ফেলেছে, আর এদিকে আমি এখনো সিঙ্গেল। তোদের কি আমাকে চোখে পড়ে না? আমার জানতুস না, রাগ করিস না। তোর জন্য একটা হ্যান্ডসাম দেখে ছেলে পছন্দ করে দিব। আবার এমনও হতে পারে আমার বিয়েতেই তুই তোর ক্রাশকে পেয়ে গেলি। হ্যাঁ, দোয়া করিস প্লিজ, যাতে আমি আমার ক্রাশটাকে পেয়ে যাই। সবার খাওয়া শেষ হতেই সবাই যার যার রুমে চলে যায় সাজতে। মরিয়মে নিজের রুমে চলে আসে। তখন পার্লারের 2টা মেয়ে এসে মরিয়মের রুমে নক করে। জি আসেন। তারা এসে মরিয়মকে সাজানো শুরু করে। সাজানো শেষ হতে হতে 1টা বেজে যায়। ওদিকে রিয়া রেডি হয়ে রায়ের দিকে তাকিয়ে বলে, এখন তুই বস, আমি তোকে সাজিয়ে দিই। আচ্ছা, কিন্তু আপি আমি কোনটা পরবো দেখো তো। রায় রিয়ার দিকে 2টা গাউন এগিয়ে দিয়ে বলল কথাটা। রিয়া ভ্রু কুচকে তাকিয়ে বলল, গাউন পরবি কেন? তাহলে কি পরবো? কেন, শাড়ি পরবি? রায় মুখটা ছোট করে বলল, কিন্তু আপি আমি তো শাড়ি পরতে পারি না। তাতে কি, আমি পরিয়ে দিব, তুই গিয়ে শাড়ি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। বলে রায় খুশি মনে ওর রুমে গিয়ে নীল রঙের একটা শাড়ি নিয়ে আসে। শাড়িটা এনে রিয়ার হাতে দেয়। তারপর রিয়া সুন্দর করে রায়কে শাড়িটা পরিয়ে দেয় আর হালকা মেকআপ করে দেয়, আর সাথে ম্যাচিং ঝুমকো আর নীল চুড়ি, আর চুলগুলো ছেড়ে দেয়। রিয়া সাজানো শেষ হতে রায়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, মেয়েটাকে সত্যিই অনেক সুন্দর লাগছে, শাড়িতে যেন একটু বড় বড় দেখাচ্ছে আর অনেক কিউট লাগছে। তবে রিয়ার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে রায়ের চুলগুলো, অনেক বড় বড়, রায়ের হাঁটুতে পড়ে। তবে রিয়ার আরেকটা ভাবনা হচ্ছে রনি রায়কে দেখে কি করবে কে জানে। রিয়াই তো রায়কে দেখে ক্রাশ খেয়ে ফেলছে, আর রনি বেচারা কি হবে কে জানে। ভেবে রিয়া মুচকে হাসতো, তারপর বলল, চলো এখন মরিয়মের কাছে যাই, ওর সাজ মনে হয় শেষ। আপনি চলো। ওরা দুজন মিলে মরিয়মের রুমে যায়। গিয়ে দেখে মরিয়মের সাজ কমপ্লিট। কি রে, তোর সাজ শেষ? রিয়ার কথা শুনে মরিয়ম রিয়ার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার অনেক খিদে পেয়েছে। তখনই মরিয়মের আম্মু রুমে ঢুকতে ঢুকতে বলল, খিদে তো লাগবেই, সেই সকালে খেয়েছিস, এখন তো 1টা বেজে গেছে। ঠিক বলেছ আম্মু। বিছানায় বস, আমি তোকে খাইয়ে দেই। আর রিয়া আর রাই তোরা গিয়ে
প্যান্ডেলে গিয়ে খাবার খেয়ে নে, খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ আন্টি যাচ্ছি। মরিয়মের আম্মু মরিয়মকে খাইয়ে দিতে লাগলো। মরিয়ম খেতে খেতে রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া, তিথি কোথায়? তিথি রেডি হয়ে নিচে গেছে, কিছু কাজ ছিল আর কি ওই জন্য। ও, তোরা খাবার সময় তিথিকে ডেকে নিয়ে একসাথে খাবে কিন্তু 3 জন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন নিচে যাই। রাই চল। রাই আর তিথি নিচে নেমে আসলো। তখন রিয়া বলল, রাই তুই প্যান্ডেলের ওইদিকে গিয়ে বস, আমি তিথিকে নিয়ে আসছি। ঠিক আছে আপনি। রিয়া চলে গেল তিথিকে খুঁজতে, আর রাই গিয়ে প্যান্ডেলের সামনে গিয়ে দাঁড়ালো। দেখে সামনে রনি দাঁড়িয়ে আছে। রনি এখনো বাইক দেখেনি, তাই রাই রনিকে দেখে হা হয়ে আছে, কারণ রনি নীল শার্টের ওপর নীল ব্লেজার নীল প্যান্ট পরেছে। এটা দেখে রাই হা হয়ে আছে। রনি মরিয়মের ফুপির বাসার সবাইকে খাওয়াচ্ছিল, অনেক খাবার বেড়ে দিচ্ছিল। তখন রায়ের দিকে চোখ পড়ে। চোখ পড়তেই যেন রনির হার্টবিট বেড়ে যায়। রনি রায়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, রনি রায়ের দিকে তাকিয়ে ভুলে গেছে যে ও মরিয়মের ফুপাতো বোনের খাবারের প্লেটে খাবার দিচ্ছে। মরিয়মের ফুপাতো বোন তার চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিজের প্লেটের দিকে, কারণ রনি ওর প্লেটে ভাত দিয়ে যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। প্লেট ভরে ভাত পড়ে যাচ্ছে, কিন্তু রনির থামার নামই নেই। এদিকে টেবিলে বসে থাকা সবাই রনির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কিন্তু রনি বেচারা সেদিকে কোনো ধ্যান নেই। তখন হুজুর এসে রনির কাঁধে হাত রাখলো, রেখে বলল, রনি, কি করছো তুমি? রনি হুজুরের কথা শুনে প্লেটের দিকে তাকায়, দেখে সে ভাত দিয়ে একদম ভরে ফেলেছে। সরি, আসলে আমি খেয়াল করিনি। ইটস ওকে, তুমি অন্যদিকে যাও, আমি এদিকটা দেখে নিচ্ছি। জি হুজুর। বলে রনি যেই না পেছনে ফিরে তাকালো, দেখে রাই সেখান থেকে অলরেডি চলে গেছে। রনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ভিড় করে বলল, পিছিটা কোথায় গায়েব হয়ে গেল? এখন না দেখলাম এখানে দাঁড়িয়ে আছে, কোথায় গেল কে জানে। বলেই রনি বিড় করতে করতে চলে গেল রাইকে খুঁজতে। রিয়া তিথিকে খুঁজছিল, তখন হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয় রিয়া। লোকটা রিয়াকে সাথে সাথে কোমর জড়িয়ে ধরে ফেললো, আর রিয়া লোকটার শার্টের কলার খামচে ধরলো। তারপর চোখ পিট করে তাকিয়ে তো লোকটাকে দেখে রিয়া হতবাক হয়ে যায়। লোকটা রিয়াকে দাঁড় করাতে বলল, আপনি ঠিক আছেন? রিয়া কাঁপা গলায় বলল, জি জি। লোকটা রিয়ার দিকে আঙুল তাক করে বলল, আপনাকে আমি কোথাও যেন একটা দেখেছি। রিয়া হাত কচলাতে বলল, ইয়ে মানে শপিং মলে। হ্যাঁ রাইট। রিয়া আরো কিছু বলতে নিবে, তখন রিয়ান এসে হাজির হলো ওদের মাঝে। আরে ইয়াসার মির্জা চাই, তা কেমন আছেন? এই তো মিস্টার রিয়ান্স আহমেদ, ভালো। আপনি? জি আমিও ভালো। তা আপনাকে তো আমি নিমন্ত্রণ করেছি হলুদে আসার জন্য, তা আপনি তো হলুদে আসলেন না। ওই একটু কাজ পড়ে গেছিল, তাই আর কি আসতে পারিনি। ও হ্যাঁ, রিয়ার সাথে পরিচয় করে দিই। ও হচ্ছে আমার শালিকা, মানে আমার বইয়ের বেস্ট ফ্রেন্ড। আর রিয়া, উনি হচ্ছেন ইয়াসার মির্জা, বিজনেসম্যান, ফারহান মির্জার একমাত্র ছেলে। ও কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি? জি ভালো। তখন রিয়াজ বলে উঠল, আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু ওদিক থেকে আসছি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, তিথিকে কোথাও দেখেছেন? তিথিকে তো দেখলাম না উপরে যেতে। ও আচ্ছা ভাইয়া, তুমি যদি উপরে যাও তো তিথিকে দেখলে বলো আসতে, আমি ওর জন্য অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। বলে রিয়াজ চলে গেল। তখন রিয়া ইয়াসার মির্জার দিকে তাকিয়ে বলল, চলুন আপনাকে স্টেজ দেখিয়ে দিই, ওইখানে গিয়ে বসবেন। হ্যাঁ চলো, এখানে প্রচুর গরম। রিয়া চললো, সাথে ইয়াসার মির্জাও চললো। রিয়ার পেছন যেতে ইয়াসার মির্জা রিয়াকে বলল, তা তুমি কিসে পড়ো? এই তো এবার অনার্স 2য় বর্ষে পড়ছি। ও। রিয়া স্টেজের সামনে গিয়ে স্টেজ দেখিয়ে দিল ইয়াসার মির্জাকে। ইয়াসার মির্জা স্টেজের উপর গিয়ে বসলো। রিয়া দেখিয়ে দিয়ে নেমে চলে আসতেই সামনে তিথির সাথে দেখা হয়। আরে তিথি, তোমাকেই আমি খুঁজছিলাম। কেন রিয়া, কিছু কাজ ছিল? না আসলে প্যান্ডেলে গিয়ে খাবার খাবো তাই আর কি, আর মরিয়ম বলেছে আমরা 3 জন যাতে একসাথে গিয়ে খাবার খাই। ও হ্যাঁ, আর ওখানে রাই বসে আছে একা, তুমি চলো। ঠিক আছে চলো। রাই ঘুরে আবার প্যান্ডেলের সামনে এসে দাঁড়ালো আর বিড় করে বলল,
রিয়া আপু কি তিথি আপুকে ডাকতে গিয়ে হাওয়া হয়ে গেল নাকি? তখন রায়ের পেছন থেকে কেউ বলে উঠল, হাওয়া হয়েছে কিনা জানি না, তবে তুমি এরকম চুল ছেড়ে হাঁটছো কেন? রায় রনির কথা শুনে পেছন ঘুরে তাকালো, তাকিয়ে বলল, আপনি? হ্যাঁ আমি। আর আমার কথার উত্তর দাও স্টুপিড। আসলে রিয়া আপু বলছে তাই আর কি। তো ও বললেই কি তোমাকে চুল ছাড়তে হবে, নাকি চুলগুলো বেশি বড় হয়ে গেছে? বেশি বড় হয়ে গেলে থাকলে আমাকে বলো, চুলগুলো কেটে দেব। রনির কথা শুনে রায় সাথে সাথে চুলগুলো খোপা করে নিয়ে বলল, আমি আর কখনো চুল ছাড়বো না, প্লিজ তাও আমার চুলগুলো কাটবেন না। রনি রায়ের কথা শুনে বাঁকা হেসে বলল, আচ্ছা ঠিক আছে। তখন ওখানে রিয়া আর তিথি আসে। কি রে, তোরা দুইটা এখানে কি করছিস? কিছু না। আর তোরা কি খেতে তেতে বসবি না নাকি? নাকি বিয়ে দেখার ইচ্ছে নেই? তোর আজাইরা প্যাক বন্ধ কর, আমরা বসছি। তারপর তিথি, রিয়া আর রায় রনি সবাই একসাথে খেতে বসে যায়। এদিকে সবার খাওয়া শেষ হতে হতে বিকেল হয়ে যায়। বিকেল হতে সবাই বউকে নিয়ে আসতে চলে যায়। রিয়ান্স দাঁড়িয়ে আছে স্টেজের মাঝখানে, সব দিকে অন্ধকার। হঠাৎ একটা আলো এসে সিঁড়ির দিকে পড়ল। সবার নজর এখন সিঁড়ির দিকে। বউ নামছে তার চারিদিকে। তিথি, রিয়া, রায় আর রনি ওরা ওনার পাট ধরে নাচতে নাচতে নামছে। আর মাঝে মরিয়ম দাঁড়িয়ে আছে। রিয়ান্স তো মরিয়মকে দেখে অজ্ঞান হওয়ার অবস্থা। ওর বউটাকে এত সুন্দর লাগছে বলার বাহিরে। মরিয়ম লাল টুকটুকে লেহেঙ্গা পরেছে, আর সাথে ভারী গহনা, হালকা মেকআপ, আর চুলের মধ্যে গোলাপের কাজটা লাগানো, আর হাত ভর্তি মেহেদি। রিয়ান্সকেও কম সুন্দর লাগছে না। রিয়াঞ্জও লাল শেরওয়ানি পরেছে, আর হাতে ওড়না পেঁচানো, সাথে রাজাদের মতো হাতে একটা চুড়ি। মরিয়মকে নিয়ে সবাই নেমে আসতেই মরিয়ম সেখানে সামনে এগিয়ে যায়। রিয়াঞ্জের কাছে গিয়ে হাত ওপরে তুলে মাথার দিকে নিয়ে আবার এনে নিজের কানের মধ্যে মুষ্টিবদ্ধ করে বলল, কিসি কি নজর না লাগে। মরিয়মের কথা শুনে সবাই হাসতে লাগলো, সাথে রিয়াঞ্জও। তারপর রিয়াঞ্জ কাউকে ইশারা করলো, সাথে সাথে মিউজিক বেজে উঠল। রিয়াঞ্জ মরিয়মকে ধরে নাচতে নাচতে গান গাইতে লাগলো। सुन मेरी शहजादी, मैं हूँ तेरा शहजादा, बाहों में लेके तुझे मैं करती हूँ आदा। सुन मेरी शहजादी, मैं हूँ तेरा शहजादा, बाहों में लेके तुझे मैं करता हूँ आदा। आ जाने तमन्ना मेरी, मैं खा के कसम तेरी, करता हूँ इकरार, मर भी गया तो मैं तुझे करता रहूँगा प्यार, सात जन्म में तेरे साथी रहूँगा यार। গান গাওয়া শেষ হতে সবাই হাততালি দিতে থাকে। এর মাঝে রিয়াজ মরিয়মকে কোলে তুলে নেয়, নিয়ে গিয়ে স্টেজের সোফায় এনে বসায়। রিয়াজ নিজেও বসে। তারপর হুজুর এসে ওদের বিয়ে পড়ানো শুরু করে। হুজুর রিয়াজকে কবুল বলতে বলল। রিয়াজ সাথে সাথে কবুল বলে দেয়। হুজুর মরিয়মকে কবুল বলতে বলে মরিয়ম খানিকক্ষণ চুপ থাকে। তারপর ধীর গতিতে বলে, কবুল কবুল কবুল। মরিয়ম বলতেই সবাই খুশিতে চিৎকার করে ওঠে। আর রনি তো মুখে হাত দিয়ে সিটি বাজিয়েই ফেলে। তখন রনি রিয়াঞ্জকে বলে ওঠে, জিজু এখন খুশিতে আমাদের একটা ছোটখাটো শায়রি শোনাও। রিয়াঞ্জ রনির কথা শুনে হাসে, একটু বড় করে হাসে। আজ যে তার প্রাপ্তির হাসি, কারণ আজকে সে তার প্রিয় মানুষটাকে নিজের করে পেল। রিয়াঞ্জ খুশি মনে মরিয়মের দিকে তাকিয়ে বলল, नजर ने नजर को इस नजर से देखा, नजर ने शर्मा कर नजर हटा ली। সবাই চিৎকার করে ওহো বলে মরিয়মের দিকে তাকায়। রিয়া তো সাথে সাথে মরিয়মকে কাঁধ দিয়ে একটা ধাক্কাও দিয়ে দিয়েছে। মরিয়ম বেচারি লজ্জায় মাটিতে মিশে যাওয়ার অবস্থা। তখন রিয়া কানে কানে বলল, ওহো জিজু কত রোমান্টিক দেখেছিস, আর তুই কিনা লজ্জে গদগদ হয়ে গেছিস। মরিয়ম রিয়ার দিকে চোখ গরম করে তাকায়। রিয়া বেচারা আর কিছু বলল না। রনি বলল, তাহলে এখন চলো সবাই মিলে ছাদে গিয়ে আড্ডা দেই। বাসরাত বলে কথা, একটু আড্ডা না দিলে কি হয়?
তখন আকাশ বলে উঠল, একদম ঠিক বলেছ রনি। চলো চলো সবাই ছাদে যাই। তারপর সবাই মিলে ছাদে চলে আসলো। এসে একটা মাদুর বিছিয়ে সবাই একসাথে গোল হয়ে বসলো। তখন আবির বলল, চলো তোর আর ডিয়ার খেলি, কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। সে না হয় খেলবো, কিন্তু বোতল? বোতলের চিন্তা করতে হবে না, আমি বোতল নিয়ে এসেছি। রনির কথা শুনে সবাই রনির দিকে তাকালো। তাহলে খেলা শুরু হোক। রিয়ার কথা শুনে সবাই রিয়ার সাথে সায় জানালো। রনি বলে উঠল, বোতলের মুখ যার উপর গিয়ে পড়বে তাকে প্রশ্ন করা হবে, আর সে উত্তর দিবে। সবাই ঠিক আছে বলে সায় জানালো। রনি বোতল ঘোরাতে বোতলের মুখ গিয়ে রায়ের দিকে পড়ল। রায় কাঁচুমাচু মুখ করে সবার দিকে তাকালো। রনি রায়ের মুখে লেগে থাকা বাঁকা হেসে বলল, তা মিস রায়, আপনি কি কারোর উপর ক্রাশ খেয়েছেন এই বিয়ে বাড়িতে? রায় কি বলবে বুঝতে পারছে না। তখন রনি বলল, মিস রায়, একদম মিথ্যা কথা বলবেন না, সত্যি সত্যি বলুন। হ্যাঁ হ্যাঁ। রায়ের কথা শুনে সবাই চোখ বড় বড় করে রায়ের দিকে তাকালো। তখন রনি বলল, তা ছেলেটার নাম কি? রায় নিচু গলায় বলল, দেখুন, আপনি যে কোনো একটা প্রশ্ন করতে পারবেন, দুটো প্রশ্ন করছেন কেন? আচ্ছা ঠিক আছে। তারপর আবার বোতল ঘোরানো হয়। বোতল গিয়ে এখন মরিয়মের দিকে পড়লো। রিয়াজ রনির দিকে তাকিয়ে বলল, শালা সাহেব, এই প্রশ্নটা আমি করি তোমার বান্ধবীকে? আচ্ছা ঠিক আছে জিজু। তাই ম্যাডাম, আপনি কি কারো উপরে ক্রাশ টাশ খেয়েছেন নাকি কখনো? রিয়াজের কথায় মরিয়ম লাজুক হেসে বলল, আমার এই 22 বছর বয়সে এই প্রথম কারোর উপর আমি ক্রাশ খেয়েছি। রিয়াজ মরিয়মের কথা শুনে ঠোঁট কামড়ে হাসে, সাথে সবাই হাসে। তারপর আবার বোতল ঘোরানো হয়। বোতলের মুখ গিয়ে তিথির দিকে পড়ে। তিথি, তুমি ট্রুথ না ডেয়ার নেবে? আমি ডিয়ার। তাহলে তুমি আমাদের একটা গান গেয়ে শোনাও। অবশ্যই গান শোনাতে পারি রনি ভাই, কিন্তু আমার সাথে আবির ভাইকেও গাইতে হবে। আমি কেন? আরে আবির ভাই, গানই তো, গাও না। আচ্ছা ঠিক আছে। সবাই চুপ হয়ে গেল। আবির গান গাওয়া শুরু করলো। জানতে চেয়েছো কেন তোমাকে এমন ভালোবাসি? আকাশ পাতাল খুঁজে পেয়েছি তোমার ঠোঁটে ফুটে থাকা এক টুকরো হাসি। এই যে প্রিয় দর্শক বন্ধুরা, এই পর্ব থেকে কি শিখলে বলো তো? একটা বিয়ে আরও 3টে বিয়ের কারণ। তো যাদের যাদের বিয়ে করে শখ জেগেছে মনে, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করো। ভাগ্যে থাকলে তোমার বিয়েটাও পাকা হয়ে যেতে পারে। আর তাছাড়া তোমাদের কি মনে হয় বলো তো, এত তাড়াতাড়ি আর এত সহজে কি সব কিছু মিল হয়ে যাবে, নাকি নতুন কোনো ঝড় উঠতে চলেছে? জানতে হলে অবশ্যই গল্পটির 3য় পর্ব দেখতে হবে। আর যারা এতক্ষণ গল্পটি শুনছিলেন তাদের প্রাণ ঢালার ভালোবাসা। সবাইকে বলবো একটু কষ্ট হলেও আপনার মনের অনুভূতি জানিয়ে যাবেন। এই গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সকল ভিউয়ার্সদের অনেক অনেক ভালোবাসা। তারা আমায় প্রচুর ভালোবাসা দিয়েছে অন্যান্য গল্পে। আশা করি এই গল্পটিকেও সমান ভালোবাসা দেবেন। আর ভালো থাকবেন সবাই। আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন গল্পের জন্য। নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী পর্বে।